উষা, এবার মিউট হয়ে গেলে বলবা, বুঝছো? আচ্ছা। তো দেখো, যৌবন মানে আসলে কি? যৌবন মানে হলো, আমি তোমার যদি বলি যে যৌবনের গান এটা লিখছেন হলো কাজী নজরুল ইসলাম, তাহলে যৌবন মানে কি? যৌবন মানে হলো কর্মশক্তি। কর্মশক্তি মানে কি? কাজ করার যে শক্তি, এটাই হলো যৌবন। আচ্ছা, যৌবনের মধ্যে আমাদের যেটা খুব বেশি করে থাকবে সেটা হলো আমাদের প্রাণ শক্তি, গতিবেগের প্রতীক, বুঝছো? তো এখন প্রাণ শক্তি জিনিসটা কি? আমি যদি তোমারে বলি, তাহলে যার যৌবনের গুণ অনেক বেশি, মানে যে যৌবনে তকবক করে ফুটছে যার ভেতরে, তার কি হবে? তার প্রচুর পরিমাণে শক্তি থাকবে, প্রাণ শক্তি থাকবে। সে কখনো কারোর পরোয়া করবে না, বুঝতে পারছো? তার তেজ থাকবে ঝড়ের মতো, এবং তার তেজ থাকবে সূর্যের মতো। সে সবসময় সূর্যের মতো সামনের দিকে আগায় যাবে। এবং এই শক্তিটা আমরা পাই হলো বিপ্লবীদের মধ্যে। বিপ্লবী কারা? যারা হচ্ছে তোমার বিভিন্ন বিপ্লবের সাক্ষী হয়। যেমন কি, আমরা 24-এর গণঅভ্যুত্থানের দিকে তাকাইলে দেখতে পারবো যে কত মানুষ, শত শত মানুষ, তারা কিন্তু বুলেটের সামনে দাঁড়াইছিল, বুঝছো? তাদের মধ্যে যৌবন ছিল, এই কারণেই তারা দাঁড়াইছিল, তাদের মৃত্যুর ভয় ছিল না। তো এবার আমি যদি বলি যে এই যে আমাদের যাদের যৌবন আছে তাদের মধ্যে আরো কিছু কিছু গুণ থাকবে, সেটা হলো প্রগতিশীলতা এবং সংস্কার মুক্তি। এখন কথা হলো, প্রগতিশীলতা কি? প্রগতিশীলতা হচ্ছে, তোমাকে আমি যদি বলি যে কোন ধরনের বার্ধক্য, বুঝছো? বার্ধক্য কাকে বলে? এই যে আমাদের কাজী নজরুলের ভাষায় বার্ধক্য হলো, তোমাকে যদি বলি যে জড়তা, মিথ্যা আর মৃত্যুর ভয়, এই তিনটা জিনিস হলো বার্ধক্য। তো যাকে তোমার জড়তা, মিথ্যা এবং মৃত্যুর ভয় আঁকড়ে ধরে রেখেছে, চার সাইড থেকে ধরে রেখেছে, সেইটাই হচ্ছে আমাদের মূলত বার্ধক্য। এবং এই যে বার্ধক্য, এই বার্ধক্যের যে মানসিকতা, এই মানসিকতার বিপরীত শক্তি হলো আমাদের কি? যৌবন, বা আমাদের প্রগতিশীলতা। বুঝতে পেরেছো? প্রগতিশীলতা এবং সংস্কার থেকে মুক্তি। সংস্কার থেকে মুক্তির ব্যাপারটা কি আমি যদি তোমাকে বলি, সংস্কার থেকে মুক্তির ব্যাপার হচ্ছে, মনে করো যে একটা মানুষ, বুঝছো? মনে করো যে একটা মানুষ, সে হচ্ছে তার বাপ দাদাকে যেভাবে করতে দেখেছে, তারও সেইভাবে করতে হয়। সে জানে যে বাপদাদা একটা ভুল কাজ করেছে, বা তারও সেই ভুল কাজটাই করতে হয়। তো এই যে একটা জিনিস, এইটাকে বলা হয় সংস্কার, বুঝছো? আর এই সংস্কারকে যারা তোয়াক্কা করে না, তারাই হলো বিপ্লবী। এই যে শেখ হাসিনার 15 বছরের শাসনের আমরা যারা অবসান করলাম, আমরাই কিন্তু বিপ্লবী। বুঝতে পেরেছো তুমি? এখন সামনের দিকে আগাই যাই আমরা। এখন এই যে আমাদের যারা বিপ্লবী, বা যাদের মধ্যে যৌবনের অস্তিত্ব আছে, তারা কি হবে? তারা মানবতার কথা বলবে। তারা ধর্ম এবং সীমার বন্ধনে আবদ্ধ নয়। তারা প্রত্যেকে মানবতার কথা বলবে। তুমি দেখছো যে বিপ্লবীরা কিন্তু তোমার মন্দিরের সামনে ফজরের নামাজ আদায় করেছে, সারা রাত ধরে মন্দির পাহারা দিয়ে সকালে আমরা ফজরের নামাজ আদায় করছি মসজিদে, মন্দিরের সামনে। তো এই যে এই ব্যাপারটা, এইটাই কিন্তু তোমার এই যে সংকীর্ণতা থেকে বের হয়ে যাওয়া। যৌবন কোনো সংকীর্ণ ধর্ম অথবা সীমার বন্ধনে আবদ্ধ নাই। বুঝতে পেরেছো? ধর্ম কোনোভাবেই সীমার বন্ধনের মধ্যে আবদ্ধ নাই। উষা, হ্যাঁ। তুমি আনমিউট রাখো। আনমিউট রাখো এবং আমার সাথে সবসময় কনভারসেশন করতে থাকো। তো সমস্যা নাই, যেহেতু এই ক্লাসটা রেকর্ড হচ্ছে এবং ওরা দেখবে পরবর্তীতে। তোমার মনে যে প্রশ্ন আছে সেই প্রশ্ন তুমি যদি করো, তাইলে ওই প্রশ্ন দেখা যাচ্ছে ওদের মনেও থাকতে পারে। বুঝতে পেরেছো? তো এখন কথা হলো যে দেখো, প্রবন্ধ পড়তে গেলে বোরিং লাগবেই, এই জিনিসটা মাথায় রাখতেই হবে, কারণ প্রবন্ধ বোরিং লাগার মতনই জিনিস। তবে আমি চেষ্টা করছি সবগুলো ইনফরমেশন তোমাকে ভালোভাবে বোঝানোর। আমি উপর দিয়ে পড়ায় চলে গেলে অনেক ভালো লাগতো, বুঝতে পেরেছো? ইউটিউবে অনেক ক্লাস দেখবা, উপর দিয়ে এক লাইন করে নিয়ে এসে পড়ায় চলে যাই, দেখবা দেখতে খুব ভালো লাগে। আসলে শিখছো কতটুকু, পরীক্ষায় কতটুকু অ্যাপ্লাই করতে পারবা, এটা পরীক্ষার দিনই বুঝতে পারবা। বুঝছো উষা? জি। আচ্ছা, তো এবার আমি তোমারে বলি, আহ এই যে আমাদের যে যৌবন, ভালো করে বোঝো, আমাদের এই যে যৌবন, সেটা হলো সেবা ও ত্যাগের মাতৃরূপ। বুঝতে পেরেছো? আমরা যে যৌবন কালে কেবল ধ্বংসাত্মক এবং সংগ্রামী রূপ নেই, এর একটি মাতৃসুলভ রূপও আছে। মাতৃসুলভ রূপ কি জানো? আচ্ছা, এই যে যৌবনে আমরা অনাহারে থেকেও কিন্তু বন্যা বা দুর্ভিক্ষদের, আমাদের কিন্তু দুর্ভিক্ষ এবং নিপীড়িতদের আমরা কিন্তু অন্ন দিয়েছি। বুঝতে পেরেছো? আমরা যখন দেখলাম যে 5ই আগস্টের পরে একটা বড় একটা বন্যা হলো, সেই সময়টাই দেখছি যে মানুষ তার জমানো সর্বস্ব কিন্তু বন্যার্তদের দিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে তোমার যৌবনের রূপ।
বুঝতে পেরেছো? যৌবনের রূপটা আসলে কি, যৌবনের ডাইমেনশনটা কতটা কি। যৌবনটা কিন্তু একটা বয়সের মধ্যে সীমাবদ্ধ না, কোনো বয়সকে তোমার যৌবন বলে না। যৌবন জিনিসটা আমরা পাওয়া যায় কর্মশক্তি এবং দুরন্ত এবং সাহসের মধ্যে। আমরা যৌবনকে পাই প্রগতিশীলতার মধ্যে এবং সংস্কার মুক্তির মধ্যে। আমরা যৌবনকে পাই শিক্ষার মধ্যে। আমরা যৌবনকে পাই বিশ্ব মানবতার মধ্যে। আমরা যৌবনকে পাই সেবা এবং ত্যাগের মধ্যে। বুঝতে পেরেছো? যৌবনকে আমরা কোনো বয়সের মধ্যে খুঁজে পাই না। যে কোনো বয়সের মানুষের মধ্যে যৌবন থাকতে পারে। সেটা হতে পারে 18 বছর, সেটা হতে পারে 80 বছর। প্রত্যেকের মধ্যে যৌবনের অস্তিত্ব থাকতে পারে। যদি তাদের মধ্যে এই 4টা গুণ তুমি খুঁজে পাও, তাহলে তারা যৌবনের মধ্যেই আছে। বুঝতে পেরেছো? তো কাজী নজরুল ইসলাম আমাদেরকে এই যৌবনের কথাটাই বলেছে। তো সামনের দিকে যদি আগাই, তাহলে আমাদের কবির যে ধ্যান ধারণায় যে যৌবন, বুঝতে পেরেছো, সেটা আমি তোমার যদি বলি যে প্রথম দিকের লাইনের মধ্যে লেখা আছে যে কবি তোমার পাখির মতো স্বভাবের কথা বলেছেন। বুঝছো? কবি নিজেকে, নিজের যে স্বভাব, এই স্বভাবকে পাখির মতন বলেছেন। কেন বলেছেন বলতো? এই যে যে পাখির যে স্বভাবটা, সেটা হলো পাখি গান গায়। বুঝছো? কারোর ভালো লাগলেও সে গান গায়, ভালো না লাগলেও সে গান গায়। অর্থাৎ এই যে গান বা এই যে বাণী, এই যে স্বতঃস্ফূর্ত, এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হলো আনন্দ দান করা, বা আনন্দ দান করা, অন্যকে আনন্দ দান করা বা অন্যকে প্রভাবিত করা কিন্তু এর কাজ না। তোমার যদি আমি বলি, তাইলে আমাদের যে যৌবনের যে মূল কাজটা, সেই মূল কাজটা কি জানো? সেই মূল কাজটা হলো অন্যকে সাহায্য করা। তার মানে এই না যে অন্যকে ডেকে নিয়ে যে কোনো কাজ করানো, এটা যৌবনের উদ্দেশ্য না। আমরা যৌবনের মূল উদ্দেশ্য কি পাই? যে পাখির মতন, পাখি যেমন তুমি সকালবেলায় তোমার ঘুম ভাঙায় দেয় গান গেয়ে, তো পাখি, তুমি যদি ইচ্ছা হয় তারপরও পাখি গান গাবে, তোমার ইচ্ছা না হইলেও পাখি গান গাবে। তো পাখির কাজ হলো গান গাওয়া, সেটা তোমার ভালো লাগুক চাই না লাগুক। তো একই রকম ভাবে এই যে তার গান, এই যে পাখির যে গান বা আমাদের লেখকের যে বাণী, এই বাণী হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে চারিদিকে ছড়াই যাবে। এর মূল উদ্দেশ্য হলো আনন্দ দেওয়া, প্রেরণা সৃষ্টি করা, কোনোভাবে অন্যকে প্রভাবিত করা কিন্তু এর কাজ না। আচ্ছা, যদি তরুণদের জীবনে জোয়ার আসে, জোয়ার মানে কি বোঝো? জোয়ার মানে হলো পানি। বুঝছো? যেই সময়টাই আমাদের ইয়ার টানে, ওই চাঁদের আকর্ষণের কারণে যখন আমাদের সমুদ্র এবং নদী ফুলে ফেঁপে ওঠে, তখন ওইটারে আমরা জোয়ার বলি। তো জোয়ারের যে পানি, মানে যখন তরুণের জীবনে জোয়ার আসে, তবে তার চাঁদের অগোচরে সাগরের জোয়ারের আনার মতোই অলক্ষ্যে হয়। মানে ভালো করে বোঝো যে তরুণের জীবনের যে জোয়ার, মানে তরুণের জীবনের যে জোয়ার বলতে এখানে বোঝানো হয়েছে যে উদ্যম আসে, ওই উদ্যমটা আসলে অনেক সময় নিভে যায়। বুঝছো? চাঁদের অগোচরেই নিভে যায়। কারণ কি? ওইটা স্বতঃস্ফূর্ত ভাবে তারা ছড়াইতে পারে না। কেন পারে না বলতো? এই যে যৌবনের অভাব থাকার কারণে, যৌবনের গানের কারণে। বুঝতে পেরেছো আমি তোমাকে কি বলতে চাচ্ছি? তোমারও যদি আমি বলি যে এই যে আমাদের কবি নিজেকে ধ্যানী এবং কর্মী বলেছেন। বুঝছো কেন বলেছেন? এই যে আমাদের কবি, এই কবি কিন্তু আসলে কর্মী নন। কবি কেন কর্মী নন? কবি হচ্ছে ধ্যানীদের দলে। আচ্ছা, ধ্যানী কারা? ধ্যানীরা সরাসরি সেবামূলক বা কর্মীদের দলে না থাকলেও তারা থাকে হলো শক্তির পেছনে, যারা পেছন থেকে চালিকা শক্তি হিসেবে কাজ করে। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে মূলত আমাদের কবি চাইছেন। কবি কর্মী হয়ে রাজপথে নামতে চান নাই। কবি চাইছেন পেছন থেকে একটা পুরো জেনারেশনকে পরিচালনা করতে। বুঝতে পেরেছো? এবং যেমন আমরা যদি বলি হচ্ছে রুধির ধারা, রুধির ধারা শব্দের অর্থ কি? রক্ত প্রবাহ। আমি তোমাদের যদি একটা উদাহরণ দিই, যে রক্ত আমাদের শরীরের মধ্যে শক্তি যোগায়। বুঝতে পেরেছো? কিন্তু এই শক্তি কিন্তু তারা গোপনে যোগায়। এই যে রক্তকে তুমি কিন্তু বাইরে থেকে দেখতে পারো না। এই যে রক্তের যে জোয়ার, এই জোয়ারও কিন্তু তুমি বাইরে থেকে কোনোভাবে দেখতে পারো না। কিন্তু তোমার যখন চিন্তা ভাবনার অগ্রসর হয়, তুমি যখন অনেক কিছু থিঙ্ক করো, অনেক কিছু চিন্তা করো, সেই সময় তোমার রক্তের যে চাপ, এই চাপটা যে অটোমেটিকলি বেড়ে যাচ্ছে, এটা কিন্তু বাইরে থেকে কেউ কখনোই বুঝতে পারবে না। এইটা তোমার ভিতর থেকে একটা জোশ এনে দেবে, ভিতর থেকে একটা শক্তি এনে দেবে। তো এই যে ধ্যানী যারা, বুঝতে পেরেছো, ধ্যানী যারা, তারা সবসময় রাজপথে থাকে না, তারা পেছন থেকে লিড করে। বুঝতে পেরেছো? তো এইটাই হচ্ছে তোমার যৌবনের আরেকটা সিম্বল, যে সব সময় নিজেকে ফ্রন্ট লাইনে না রেখে কোনো কোনো সময় পেছন থেকে একটা জেনারেশনকে লিড দেওয়া, এটা হলো যৌবনের কাজ। এবং এই কথাটা আমাদের কবি বলেছেন। বুঝতে পেরেছো উষা আমার কথা? এরপর আমি যদি বলি, কবি যৌবনকে জবা কুসুম শঙ্খ কাশ, মানে জবা ফুলের মতন যে লাল, এই রূপে তিনি বলেছেন। আমাদের তরুণ অরুণ,
তরুণ অরুণ মানে কি? অরুণ মানে আমার উদীয়মান সূর্য। অরুণ শব্দের অর্থ কি? উদীয়মান সূর্য। বলেছে যে তরুণ অরুণ এর সাথে তুলনা করেছেন আমাদের এই যে যৌবনের আলোর দেবতা ও তিমির বিদারী। তিমির মানে কি? তিমির শব্দের অর্থ অন্ধকার বা রাত। বুঝছো? তো আমি তোমার যদি বলি যে আমাদের কবি যৌবনকে কিসের মতো ভাবে দেখছেন বলতো? যৌবনকে দেখছেন জবা ফুলের মতো লাল হিসেবে আমাদের যৌবনকে তিনি দেখছেন। এবং একই সাথে সাথে আমাদের যে তরুণরা আছেন, যাদের মধ্যে জীবন যৌবন আছে, তাদেরকে আমাদের লেখক দেখছেন হচ্ছে অরুণের মতো বা উদীয়মান সূর্যের মতো, যেই সূর্য মাত্র উদিত হলো এবং এই উদিত সূর্য সারাটা দিন থাকবে এবং এই উদিত সূর্যই কিন্তু দিনের পরিবর্তন করে রাতকে সামনে নিয়ে আসবে। এবং আমি তোমারে বলি যে সূর্য যেমন অন্ধকার দূর করে আলো সৃষ্টি করে, তেমনি যৌবনও আমাদের কিন্তু মন এবং সমাজের সকল যে অন্ধকার আছে বা তিমির যে বিষয়গুলো আছে, আমাদের যে অজ্ঞতা মানে আমরা যা জানি না, আমাদের জড়তা, ভীরুতা এবং অন্ধকার, এই সব কিছু দূর করে কে বলতো? আমাদের যৌবন। আমাদের যাদের যৌবন আছে তাদের যে শক্তি আছে, এই শক্তি আমাদের মনের যে অন্ধকার এটা দূর করে দেয়। যেমন ভাবে সূর্য সকল অন্ধকার দূর করে, ঠিক একই রকম ভাবে যৌবন সকল অন্ধকার দূর করে দেয়। বুঝতে পেরেছো? যৌবন যেখানে অস্তমিত হয় সেখানে দুঃখের বা তিমির কুণ্ডলার নিশিথিনীর। আচ্ছা, তো এখন এই যে নিশিথিনী, নিশিথিনী কিন্তু হুমায়ুন আহমেদের একটা উপন্যাসের নাম। তো নিশিথিনী মানে কি জানো? নিশিথিনী মানে অন্ধকার কেশের অধিকারিণী রাত্রি। বুঝছো? অন্ধকার কেশের অধিকারিণী রাত্রি। তো এইটা মানে কি? এরা তুমি একটু আরো যদি ডিটেলে বুঝতে চাও একটু গুগল করে বুঝো, আমি এখন ডিটেলে বুঝাচ্ছি না। তো এখন কথা হলো যৌবন যেখানে অস্ত অস্তমিত মানে যৌবন যেখানে থেমে যায়, বুঝছো? যৌবন যেখানে থেমে যায় সেখান থেকেই তোমার কিন্তু দুঃখের সূচনা হয়। তার মানে তুমি যদি চিন্তা করো যে 5ই আগস্টে যদি শেখ হাসিনার পতন না হইতো, ছেলেমেয়েরা যদি বাড়ি চলে আসতো, এরপরে ওই যে ডিবি হারুনের ওই আমাদের কার্যালয় থেকে যদি সেই দিন নাহিদ আসিফ এরা যদি ওই দিন আমাদের নাহিদ আসিফ এরপর হাসনাত এরা যদি সেই দিন সত্যি সত্যি তোমার আন্দোলন উঠাই নিত, আন্দোলনকে উইডো করে নিত, তাইলে আসলে কি হইতো? তাহলে আসলে কি হইতো? তাইলে আমাদের দুঃখের শুরু কিন্তু ওই জায়গা থেকে হইতো। আস্তে আস্তে যত মানুষ মিডিয়ার সামনে ছিল তারা কোনো না কোনো ভাবে মারা যেত। কেউ দুর্ঘটনায় মারা যেত, কেউ খুন হইতো, কেউ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো, কেউ বা দেশের বাইরে চলে যেত। বুঝতে পারছো উষা আমার কথা? অনেক কঠিন লাগছে? একটু লাগছে। আচ্ছা, নজরুলের প্রবন্ধ কঠিন না লাগলে সেটা কি আর নজরুলের প্রবন্ধ হলো বলো? এবার আমি তোমার বলি যে এই যে ব্যাপারটা আমার স্লাইড পড়লে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। স্লাইডটা তুমি চাইও আমি তোমার দিয়ে দিবানে, তুমি চাইলে দিবানে আমি তোমার। তো এখন কথা হলো আমাদের এই যে যৌবন, এই যৌবনটার মূল কাজ কি বলতো? এই যৌবনটার মূল কাজ হলো আমাদেরকে শক্তি যোগানো, আমাদের মধ্যে যে জ্ঞানহীনতা আছে এইটাকে দূর করা, আমাদের মধ্যে জড়তা, ভীরুতা এবং অন্ধকার এগুলাকে দূর করে দেওয়া। এইটাই হলো আমাদের যৌবনের মূল কাজ। আচ্ছা, যৌবন হচ্ছে আলোর দেবতা। যৌবন কার দেবতা? যৌবন হলো আলোর দেবতা। রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয় এবং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত। বুঝতে পেরেছো? রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয় এবং রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত। তার মানে কি? এখানে আমি যদি বলি যৌবন একটি ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী মানে কি? এরা কিন্তু চিরজীবন মানুষের মধ্যে থাকে না, তবে এরা প্রাণবন্ত, এরা যতদিন থাকে ততদিন মানুষ উৎফুল্ল থাকে। এবং এই যে আমাদের যৌবন, এই যৌবন কিন্তু আমাদের আনন্দময় রূপকে তুলে ধরেছে। বুঝতে পেরেছো? আমাদের যৌবন আমাদের আনন্দময় রূপকে তুলে ধরেছে। এবার যদি আমি বলি বার্ধক্য জিনিসটা কি? বার্ধক্য, দেখো 18 বছরের বয়সের একটা মানুষও বৃদ্ধ হতে পারে, বুঝছো? তার মধ্যে বার্ধক্য চলে আসতে পারে। আবার 80 বছর একজন মানুষের মধ্যেও কিন্তু টকবগে যৌবন থাকতে পারে। এইটা নির্ভর করে ওই মানুষের ব্যক্তিত্বের উপরে। যেমন আমি যদি তোমার বলি যে বৃদ্ধ
বা বার্ধক্য জিনিসটা আসলে কি। দেখো আমাদের যে নজরুল, এই নজরুল বা আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের কবি, তিনি যে আসলে কোনোদিন বৃদ্ধ হয়েছেন এটা আমি বিশ্বাসই করি না, বুঝতে পেরেছো। বিকজ কাজী নজরুল ইসলামের যে কথাবার্তা গুলা ছিল সেটা কিন্তু অন্যরকম। তো কাজী নজরুল ইসলাম যে বার্ধক্যকে তিনি বয়সের ফ্রেমে বাঁধেননি। মানে আমরা যে মনে করি যে একটা মানুষের বয়স যখন কমবে, 80-র কাছাকাছি হবে বা আরো যখন বাড়বে, মানে 90-95 হবে, তখন সে বৃদ্ধ এবং বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। বাট ব্যাপারটা এরকম কিন্তু কখনোই না, বুঝছো। বার্ধক্যকে নজরুল বয়সের ফ্রেমে বাঁধেনি। বার্ধক্য কি বলতো, যাহা পুরাতন, যাহা পুরাতনকে, যাহা মিথ্যাকে এবং মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে, তাহাই বৃদ্ধ। তা বৃদ্ধ জিনিসটা কি বলতো, পুরাতন কি। মনে করো যে অনেকে বলতে পারে যে শেখ হাসিনা তো 15 বছর ধরে শাসন করছিল, তাইলে আরো কিছুদিন করলে সমস্যা কি ছিল। ওই যে পুরাতনকে ধরে আটকায় রাখা, ওইটাকেই বলা হয় আমাদের বার্ধক্য। ওই যে মনোভাব, মানে নতুন কিছু সহ্য না করতে পারার যে মনোভাব, ওইটাকে আমরা বলতে পারি বার্ধক্য। এখন মানুষ বলে যে কিছু, এখন মানুষ বলে যে আগেই তো ভালো ছিলাম, আগে তো রাস্তাঘাটে এত আন্দোলন হইতো না, এখন কেন আন্দোলন হয়। মানে বিষয়টা হলো, আমি তোমারে বুঝাই বলি, আগে রাস্তাঘাটে আন্দোলন হইতো না তার মানে এই না যে আগে ওই অপরাধগুলো হইতো না। আগে ওই অপরাধগুলো ঠিকই হইতো। আগে আগে ছিনতাই হইতো না, আগে ধর্ষণ হইতো না, ঠিকই হইতো। কিন্তু এখন মানুষ রাস্তায় কেন নামে? বিকজ মানুষ এখন যৌবনকে লালন করতে পেরেছে এবং সরকারের চোখে চোখ রেখে কথা বলার অধিকার মানুষ দেখতে পেয়েছে। কিসের জন্য? বিপ্লবের জন্য। বিপ্লবের জন্য মানুষ তার যৌবনে ফিরে আসতে পেরেছে। যার কারণে কিন্তু মানুষ এখন টোটালি ছোটখাটো অনিয়মেও রাস্তায় নেমে যায়, বুঝতে পেরেছো। যেটা আমরা 15 বছরে পারি নাই। কারণ কি? আমরা পুরাতনকে আঁকড়ে ধরেছিলাম। আমরা মনে করতাম যে দেশ চালানো আমাদের বিষয় না, কিন্তু এখন আমরা সবাই দেশ চালাই, বুঝতে পেরেছো। তো এখন আমরা কিন্তু আসলে কাউকে বাধা দিই না। এখন দেখো আমি তোমার বলি যে ওই যে আমাদের যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে আমাদের যেই বিমান বিমান যে পড়লো, তো ওই সময়টাই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ফেসবুকে পোস্ট দিছিল যে যারা যারা সাহায্য করতে চান তারা তারা ওই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান। তো মানুষ এত পরিমাণ সমালোচনা করেছিল যে ভয়তে ডক্টর মোহাম্মদ ইউনুস পোস্ট ডিলিট করে দেয়। ভাবতে পারছো, দেশের রাষ্ট্রপ্রধান, মানে দেশের সরকার প্রধান, সে ফেসবুক পোস্ট মানুষের ভয়তে ডিলিট করে ফেলছে। তাইলে মানুষের যেই আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা কোন পর্যায়ে পৌঁছালে মানুষ এই কাজটা সরকারে দিয়ে করাতে পারছে। এখন সরকার মানুষের কাছে দায়বদ্ধ, সরকার কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ নাই, বুঝতে পেরেছো। তো এইটা কেন হয়েছে? এইটা কিন্তু আমাদের যৌবনেরই বহিঃপ্রকাশ। তো এখন এই যে আমাদের বার্ধক্য আসলে কি? যা পুরাতনকে ধরে রাখে, যা পুরাতনকে ধরে রাখে সেইটাই বার্ধক্য। যা মিথ্যাকে লালন করে, যা মৃত্যুকে ভয় পায়, তাই হলো বার্ধক্য। বুঝতে পারছো ওষা আমার কথা? ভালো যাচ্ছে। বোঝা যাচ্ছে? আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কিনা বলো। হ্যাঁ। আচ্ছা, তো আমি বলি যে বৃদ্ধ তারাই যারা নবমানবের জয়যাত্রার বোঝা নয় বিঘ্ন হয়। মানে বিষয়টা হলো, আমি তোমার বলি যে মনে করো যে একটা বৃদ্ধ মানুষ, বুঝছো, মনে করো যে সবাই তো একদিন না একদিন বৃদ্ধ হবে। আমি বৃদ্ধ হব, তুমি বৃদ্ধ হবা, তোমার বাবা মা বৃদ্ধ হবে, তোমার ভাই বোন বৃদ্ধ হবে। পৃথিবীর সবাই তো যেহেতু জন্মগ্রহণ আমরা করছি, একদিন না একদিন আমরা যুবক বয়সের থেকে আমরা মৃত্যুর দিকে আগাই যাব অথবা আমরা বৃদ্ধ হব। এটা এটা তো প্রকৃতির নিয়ম। তো এখন এই যে আমরা যে বৃদ্ধ হইতে যাব, তো দেখবা যে বৃদ্ধ হয়ে গেলে যে মানুষ, মনে করো যে যুবক যারা আছে তাদের আস্তে আস্তে তোমার ইয়াতে পরিণত হয়, মানে তাদের ছাড়া তারা কোনো কাজ করতে পারে না, বুঝতে পেরেছো। যে আমাদের যারা নতুন কিছু করে, মনে করো যে তোমার বাবা, বুঝছো, তোমার বাবা, তোমার একদিন তোমার বয়স হলো হচ্ছে 45 বছর, তখন তোমার বাবার বয়স অবশ্যই মেলা হবে। তো ওই সময়টাই তোমার কাজ কি? তোমার বাবাকে সামনের দিকে আগায় নিয়ে যাওয়া। তোমার বাবার রক্ষণাবেক্ষণ করা কার দায়িত্ব? অবশ্যই তোমার দায়িত্ব। তো এই যে ব্যাপারটা, তখন কিন্তু তোমার বাবার ক্ষমতা নেই নিজে নিজে কিছু করার। তো তোমার বাবা কিন্তু সেই সময়টাই আহ একটা কি হবে বলতো, তোমার তোমার কাছে আহ দায়বদ্ধ হয়ে যাবে। মানে তুমি তোমার বাবার কাছে তো অবশ্যই দায়বদ্ধ, কিন্তু তোমার বাবা তোমার কাছে তখন তোমাকে ছাড়া কিন্তু সে চলতে পারবে না, বুঝতে পেরেছো। তোমাকে ছাড়া সে চলতে পারবে না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কে কিন্তু বৃদ্ধ বলে না, বুঝছো। এই ব্যাপারটাকে কিন্তু বৃদ্ধ বলে না। নজরুল কিন্তু এইটাকে বার্ধক্য বলি নাই,
এই যে তোমার বাবা একটা সময় যে বৃদ্ধ হয়ে যাবে এবং সে নিজে নিজে কিছু করতে পারবে না, তোমার পরে সে ভরসা করে সব কিছু করবে, তুমি যা বলবা ওইটাই তার জীবনের শেষ কথা হবে, এই যে এই ব্যাপারটা, এইটারে কিন্তু বৃদ্ধ বলে না, এইটারে কিন্তু বৃদ্ধ বোঝায়ও না। তাহলে বৃদ্ধ কাকে বোঝায় জানো? মনে করো যে তুমি একটা স্বেচ্ছাসেবী সংগঠন খুলতে যাচ্ছ, যেই স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ হবে মানুষদেরকে সাহায্য করা, যারা খেতে পায় না তাদেরকে ভাত দেওয়া, ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ। এখন মনে করো তোমার 15 বছরের একটা বান্ধবী, সে এসে বললো এই এসব করা যাবে না, এগুলা করলে আমাদের পরে সমস্যা হতে পারে, তো ওই হচ্ছে বুড়ি। বুঝতে পেরেছো? ওই 15 বছরের ওই ওই মেয়েরাই হচ্ছে বুড়ি। তোমার বাবা বুড়ো না, তোমার বাবা বৃদ্ধ না, বৃদ্ধ হলো ওই 15 বছরের বৃদ্ধ, 15 বছরের ওই মেয়েটা বা ওই ছেলেটা, ওই বৃদ্ধ যে তোমাকে নতুন কিছু করতে বাধা দিচ্ছে। মানে এখানে নজরুল বলেছেন যে বৃদ্ধ তারাই যারা নবমানবের জয়যাত্রার বোঝা নয় বিঘ্ন হয়, মানে বোঝা হবে না। তুমি তোমার বাবাকে টেনে নিয়ে বেড়াচ্ছ, এইটা কিন্তু তোমার বাবার বৃদ্ধ বলে না, এইটাকে কিন্তু নজরুল বৃদ্ধ বলিনি। বৃদ্ধ কাদেরকে বলেছে? যারা ওই জয়যাত্রার সাথী হতে চায় না, যারা ওই জয়যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই হচ্ছে বৃদ্ধ। কিন্তু তোমার বাবা মনে করো যে বিছানা সজ্জায় আছে, কিন্তু তোমার বাবা তোমারে বললো যে তুই যে এটা করছিস মা, এটা ভালো কাজ করছিস, তুই এটা করে যা, তার মানে তোমার বাবাও ওই বিছানা সজ্জা থাকলেও তোমার বাবার মধ্যে যৌবন এখনো বেঁচে আছে। আমার কথা বুঝতে পেরেছো উষা? জি। ক্লিয়ার হচ্ছে কিনা বলো আমাকে। হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তো যারা অটল সংস্কারের পাষাণ রূপ আঁকড়ে থাকে, নবজাগরণের ভয়ে দ্বার রুদ্ধ হয়ে পড়ে থাকে, তারা কিন্তু বৃদ্ধ। তো বৃদ্ধ কারা? যারা মনে করো যে নতুনকে ভয় পায়। এই যে এখন এনসিপি নামের একটা পার্টি হয়েছে, নতুন পার্টি। এখন এই এনসিপিতে এই বছর জীবনেও ক্ষমতায় যাবে না, এটা এটা তো একদম লিখে দিয়ে সত্য। এরপরেও বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল এবং বর্ষিয়ান নেতা, যারা একদম বর্ষিয়ান নেতা, মানে যারা রাজনীতি করতে করতে রাজনীতি জগতের লেজেন্ড হয়ে গেছে, ওই ধরনের মানুষ এইসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সমালোচনা করে। তাও সমালোচনা যদি গঠনমূলক সমালোচনা হইতো তাও মেনে নেওয়া যেত, বাজে বাজে সমালোচনা করে এই ছোট ছোট মানুষদের। তার কারণ কি? কারণ কি, তারা এই যে নবজাগরণকে তারা মেনে নিতে পারে না, তো তারা বৃদ্ধ। এরম দল বাংলাদেশে দরকার নাই, তো এরম দলকে আমরা ভোটও দেবো না। বুঝতে পেরেছো? তো যারা নতুনকে ভয় পায় তাদের ভোট দিয়ে লাভ কি? তারা তোমার বয়সের মানুষদেরকে ভয় পাচ্ছে, তো তোমার কি মনে হয় যে তারা হচ্ছে বাইরের রাষ্ট্রের সাথে খুব বুক ফুলাই দাঁড়াইতে পারবে? যারা 30 বছরের নাহিদকে ভয় পায়, যারা 28 29 বছরের হাসনাতকে ভয় পায়, তোমার কি মনে হয় যে তারা হচ্ছে বাইরের দেশের কোনো একটা সেনাপ্রধানের সামনে তারা বুক উঁচু করে দাঁড়াইতে পারবে? কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সামনে তারা মাথা তুলে দাঁড়াইতে পারবে? তোমার কি তাই মনে হয়? এটা কিন্তু সম্ভব না। তো এখন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি তোমাকে বলি যে নবজাগরণের ভয়ে যারা দ্বার রুদ্ধ করে পড়ে থাকে, এই যে নবজাগরণের ভয়ে যারা দ্বার রুদ্ধ করে পড়ে থাকে, ওরা কি বলতো? ওরাই বৃদ্ধ। তো আমি তোমারে বলি যে এই জুলাই সনদের ব্যাপারে তুমি কিছু জানো উষা? কোনটার ব্যাপারে? জুলাই সনদ বা জুলাই চার্টার। আমার মনে নেই, শুনিলাম। জুলাই সনদে সই হয়েছে কিছুদিন আগের কথা। তো বিএনপি সহ বাংলাদেশের বড় বড় সব রাজনৈতিক দলরা জুলাই সনদে সই করছে, শুধুমাত্র এই যে বাচ্চা বাটি যারা বলা হয় এনসিপি, তারাই সই করে নাই। তো এই যে সই না করা, এটা যে তাদের কত দূরদর্শী সিদ্ধান্ত মানুষ এখন বুঝতে পারছে। বুঝছো? আর এই যে আমাদের বিএনপি সই করে সারাদিন ধরে ওরা কিনতে বেড়াচ্ছে, তো এখন এই যে এই কথাবার্তা গুলা কিন্তু এখন মানুষ বুঝবে না। বুঝছো? এইগুলা কিন্তু নজরুল বহু আগে বুঝে গেছেন এবং বলেও গেছেন। তো সামনের দিকে আমরা বলি যে বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উদ্দিন নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। মানে দেখো, আমি একটু আগে যা বললাম, আমি এই যে 15 বছরের মেয়ের কথা যেটা তোমরা বললাম বা ছেলের কথা, তো আমি বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উদ্দিন নিচে, মানে যৌবনের কাপড়ের নিচে, মানে উপর থেকে দেখলে তো তোমার এত যৌবনের অধিকারী মনে হবে, তোমার এত বৃদ্ধ মনে হবে না, বাট এই যে যৌবনের যে কাপড়, এই কাপড়ের নিচে বার্ধক্যের কঙ্কাল। বার্ধক্যের কঙ্কাল মানে ওই যে তোমার মধ্যে ওই যে বৃদ্ধ বয়সের সব বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে খুঁজে পাওয়া যাচ্ছে।
বুঝতে পেরেছো? আবার এর উল্টোটাও সম্ভব। বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণ বরণের নিচে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। এটাও কিন্তু আমি তোমাকে বলছি, যে আমি বলছি না উষা এই কথাটা, যে অনেক যে বৃদ্ধ আছে তাদের মধ্যেও আমরা যৌবনকে খুঁজে পাই, বলছি আমি। হ্যাঁ বলেছেন তো চাচি। এই কথাটা কিন্তু নজরুল বলে গেছেন, যে আমি অনেক যুবককে দেখিয়াছি যাদের যৌবনের উদ্দিন নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার বহু বৃদ্ধকে আমি দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণ আবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। বুঝতে পেরেছো? এই লাইনটা কি বুঝতে পেরেছো কিনা? এই দুই লাইনটা বলো, বুঝতে না পারলে আমি আবার বুঝাবো। আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, তো দেখো, অনেক অনেক যুবক, আমি তোমাকে বললাম না যে তোমার 15 বছরের একটা বান্ধবী, আবার মনে করো যে আমাদের 80 বছরের, 80 বছরের একটা বৃদ্ধ, ভালো করে বোঝো। তো তুমি তুমি একটা চ্যারিটি খুলতে যাচ্ছ, যে চ্যারিটি হলো তোমার হচ্ছে মানুষকে বিনামূল্যে খাবার দেবে, বস্ত্রহীনকে বস্ত্র দেবে, চিকিৎসাহীনকে চিকিৎসা দেবে। তো এখন এই যে তোমার তুমি যে এই ফাউন্ডেশনটা খুলতে যাচ্ছ বা চ্যারিটি খুলতে যাচ্ছ, তোমার বান্ধবী এসে বললো, হে এ কাজ করিস না, এ কাজ করলে অনেক ঝামেলা আছে, এ কাজ করলে অনেক সমস্যা আছে, এটা করতে যাস না, লোকে খারাপ বলবে, লোকে ভালো বলবে না। এই যে তোমারেও আটকালো, বুঝছো? তো এই যে তোমার যেই নব যে যাত্রা, তোমার যে নতুন যে যাত্রা, ওই যাত্রাকে সে আটকাই দিল। তো তোমার এই বান্ধবী বুড়ি, তোমার এই বন্ধু বুড়ো, তোমার এই বান্ধবী এবং বন্ধুর মধ্যে বার্ধক্য রয়েছে, কিন্তু তোমার 80 বছরের বাবা সে বললো কি, মা তুই যেটা করছিস সেটা অনেক ভালো কাজ করছিস, আমার যদি আহ, সক্ষমতা থাকতো, আমি যদি ওটা হাঁটতে পারতাম, আমিও তোর সাথে কাজ করতে যেতাম। এই যে এই কথাটা বলেছে, তো এই যে তার মধ্যে যেটা কাজ করছে ওইটাকে আমরা বলি যৌবন। তো আমরা ওই 80 বছরের ওই মানুষের যে জীর্ণ যেই কঙ্কাল, যে জীর্ণ যে আবরণ, এই বার্ধক্যে জর্জরিত জীর্ণ যে আবরণ, তার মধ্যে আমরা কিন্তু সূর্যের মতো যৌবনকে দেখতে পাচ্ছি। কিন্তু তোমার এই বান্ধবী ভীতু, এর মধ্যে আমরা বৃদ্ধ মানুষের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার বুঝছো? হ্যাঁ বুঝেছি। আমরা ডক্টর জাফরুল্লাহর নাম শুনছি। হ্যাঁ শুনেছি। জাফরুল্লাহ কে ছিল বলো, ডক্টর জাফরুল্লাহ কে ছিল? নাম শুনেছি, কি ছিল জানি না। এগুলো জানতে হবে উষা, তুমি এখন আর্টসে পড়ো, তুমি এগুলো জানবা না? এগুলো তোমার জানতে হবে। আচ্ছা, এখন দেখো, বার্ধক্যের স্বরূপটা আমি তোমারে বলি, বার্ধক্যের স্বরূপটা কি দেখো। আচ্ছা, আমি এতক্ষণ ধরে যা যা পড়াইছি এগুলো তুমি স্ক্রিনশট মারছো তো? না, আপনি তো স্কুলের স্লাইড দিয়ে দেবেন। তা তুমি কিভাবে পড়ছো একটু শুনি। হ্যাঁ, তুমি কিভাবে পড়ছো? আমি তো আগের ক্লাসে সব স্ক্রিনশট দিয়েছি, এটা দিই না। এটা কি তুমি কি শুধুমাত্র ফোন নিয়ে শুয়ে রয়েছো? হ্যাঁ, তাতো এই কিন্তু হ্যাঁ, বলো। 15 মিনিটের মধ্যে কেটে যাবে। আচ্ছা, 15 মিনিটের পরে আমরা নতুন ক্লাস শুরু করবো, সমস্যা কি? তো যাই হোক, এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে তুমি কি এটা বুঝছো? তা তুমি কি এখন কি করছো? তুমি খাতা কলমও নিয়েছো ওর কাছে? খাতা কলম আছে। হ্যাঁ। খাতা কলম আছে, যেটা ইম্পর্টেন্ট সেটা তুলে নিচ্ছি। আচ্ছা, তো আমি এবার বলি যে বার্ধক্যের যে বৈশিষ্ট্য এটা কি দেখো। বার্ধক্য বয়সে নয়, বার্ধক্য মানসিকতার ব্যাধি। বুঝতে পারছো? বার্ধক্য বয়সের নয়, বার্ধক্য মানসিকতার ব্যাধি। বুঝতে পেরেছো? যে মানসিকতা তোমার নতুন কোনো কিছু করতে গেলে পিছন থেকে টেনে ধরবে, এইটাই হলো বার্ধক্য। তো এই যে কবি বার্ধক্য কেবল শারীরিক বয়সের ফ্রেমে বাঁধেননি, এটি একটি মানসিক জড়তা বা ধর্ম। মানসিক জড়তা বা ধর্ম, বার্ধক্য হলো পুরাতন মিথ্যা ও মৃত্যুকে আঁকড়ে ধরে রাখা, মিথ্যা ও মৃত্যুকে আঁকড়ে ধরে রাখার নামই হচ্ছে বার্ধক্য। আচ্ছা, তো এখন কথা হলো বৃদ্ধ কারা। দেখো, এখানে আমি খুব সুন্দরভাবে বৃদ্ধদের বৈশিষ্ট্য তোমাকে লিখে দিছি। বৃদ্ধ হলো যারা মায়াচ্ছন্ন বা মোহগ্রস্ত, মানে যারা ঘুষ খায়, যারা মনে করে যে আমার টাকাগুলোও আমার কবরে যাবে, তো তারাই হলো বৃদ্ধ। বুঝতে পেরেছো? যাদের আজকে আমি রাত্রেবেলা কি খাবো এই চিন্তা যাদের আছে, তারাই বৃদ্ধ। যাদের চিন্তা আছে যে আমি কালকে সকালে কি খাবো, ওরাই বৃদ্ধ। বুঝতে পেরেছো? বৃদ্ধদের এই চিন্তাগুলো থাকে, মানে কালকে আমি কি খাবো, পরের দিন আমি কি খাবো, আজকে আমার পকেটে টাকা নেই, কালকে আমি চলবো কিভাবে, এরাই বৃদ্ধ।
মনে রাখবা যে স্কিল যদি তোমার থাকে টাকা এমনি এমনি আসবে, টাকা কোনো ম্যাটারই না, টাকা এমনি আসবে, শুধু স্কিল অর্জন করো। বুঝতে পেরেছো? তো আমি তোমারে বলতে পারি যে মেডিকেল কোচিং করে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে এরকম উদাহরণ তুমি দিতে পারবা না, বাট তোমার সামনে একজন বসে ক্লাস নিচ্ছে যে মেডিকেল কোচিং করে ইঞ্জিনিয়ার হচ্ছে। বুঝতে পেরেছো? তো এখন এটা হলো যার যার ইচ্ছা, যার যার পেশা। তো আমি তোমারে বলি যে যারা মায়াচ্ছন্ন বা মোহগ্রস্ত হয়ে মানবের অভিনব যাত্রার পথে কেবল বোঝা নয় বিঘ্ন সৃষ্টি করে, ওরা শুধু বোঝাই হবে না বরঞ্চ বিঘ্নও সৃষ্টি করবে, এরাই হচ্ছে বৃদ্ধ। এবং বৃদ্ধ কারা? যারা শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মেলাতে পারে না। বুঝতে পেরেছো? যেমন আমরা বলতে পারি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ কি ন্যাশনাল পার্টি, তো এরা কিন্তু আমাদের সাথে ছন্দে ছন্দ মিলাই চলতে পারছে না। তো বলতে পারো যে এদের নেতারা সব বৃদ্ধ। এরপরে আমি যদি তোমারে বলি যে আর বৃদ্ধ কারা? যারা জীবন্ত থেকেও জড়ো, মানে যাদের এই রাজনীতি নিয়ে কিছু যায় আসে না, ওরাও বৃদ্ধ। যেরকম তুমি, তো এই যে দেশ তোমার না, এই যে দেশ এটা আমার না, তাহলে রাজনীতি কারা করবে? যারা দেশকে চালাবে তারা করবে, তাই না? তো দেশ যদি একটা ভুল মানুষের হাতে তুমি তুলে দাও, এটা কি তোমার কি খুব বিচক্ষণতা? এটা মোটেই বিচক্ষণতা না। তো রাজনীতি নিয়ে তোমারও ভাবতে হবে। তুমি জেনে অবাক হবা যে আমাদের কি কি কোর্স আমাদের করতে হয় ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমাদের ফার্স্ট ইয়ারে সোশ্যাল সায়েন্স নামে একটা কোর্স করতে হয়, সমাজ, যেটারে তোমরা সমাজ বলো। সমাজের একটা কোর্স আমরা করছি, এন্ড এখনো আমরা সমাজ পড়ছি। এবং একই সাথে সাথে আমাদের আরেকটা কোর্স আছে যেটা হলো ইকোনমিক্স, পিওর ইকোনমিক্স। আমাদের ইকোনমিক্সও পড়া লাগছে। বুঝতে পেরেছো? তো এই যে ব্যাপারটা, এই ব্যাপার হলো একজন মানুষের সবকিছু জানতে হবে। তো এবার আমি যদি বলি অটল সংস্কারে পাষাণ স্তূপ মানে কি, আমার কথা হলো যে আমি আগে যা করে আইছি এখনো তাই করবো, আমার বাপ দাদারা আগে যা করেছে এখনো তাই করবো, এই যে ব্যাপারটা, এইটাই কিন্তু আমাদের বৃদ্ধ হওয়ার প্রথম লক্ষণ। এবার আমি যদি তোমারে বলি যে নব অরুণোদয় দেখে ঘুম ভাঙার ভয়ে, দরজা বন্ধ করে যারা থাকে, বুঝছো, মানে যারা নতুন প্রজন্মকে ভয় পায় তারাই বৃদ্ধ। এবং একই সাথে সাথে আল যারা আলোক পিয়াসী, বুঝছো, আলোক পিয়াসী মানে যারা আলোকে ভালোবাসে, শিশুদের কল কোলাহল বিরক্ত হয়ে অভিশপ্ত আহ অভিসম্পদ করে। মানে ভালো করে বোঝো, মানে কথা হলো কিছু কিছু মানুষ আছে যারা কি, যারা হচ্ছে আলো ভালোবাসে, বুঝছো, আলো ভালোবাসে, শিশুদের কলকলহরে বিরক্ত হয় এবং অভিসম্পদ করে, মানে এক কথা হলো অভিশাপ দেয়। তার মানে হলো আমি তোমার বলি যারা তোমার শিশুদেরকে ভালোবাসে না, ওরাও এক ধরনের বৃদ্ধ। এবং আমি যদি বলি যারা জীর্ণ পুঁথি বা পুরনো যে বইগুলো আছে, যে পুরনো বই বা অপ্রয়োজনীয় যেসব জ্ঞান আছে ওইগুলারে এখনো আঁকড়ে ধরে যারা বসে আছে, যারা নতুন জিনিসে বিশ্বাস করতে চায় না, যারা মনে করে যে এখন যেসব হাদিস কালাম আছে সব ভুল, আগে আমরা যা জানতাম ওইটাই সঠিক, তো এই ধরনের মানুষজনই হচ্ছে আমাদের বিদ্যমান। বুঝতে পেরেছো? যারা আহ যারা তোমার হচ্ছে নতুন কোনো কিছুর উপরে বিশ্বাস আনতে পারে না, ওরাই হচ্ছে বৃদ্ধ মানুষ। এবং আমি যদি বলি যে আহ এবং যাদের জ্ঞানের, বুঝছো, অগ্নিমাদ্যে, মানে যাদের জ্ঞানের অগ্নিমাদ্যে কঙ্কাল সার বৃদ্ধ হয়েছে, বুঝছো। এখন এই এই বাক্যটা আমি তোমার বুঝাই দিই, মানে যাদের মনে করো হজমের দুর্বলতা, মানে হজমের দুর্বলতা মানে কি, এখানে অতিরিক্ত অপ্রয়োজনীয় তথ্য বা জ্ঞানের ভারে কর্মশক্তি হারাই ফেলেছে। মানে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু সারই আছে দেখবা, মানে তোমাদের কলেজেও দেখবে কিছু কিছু স্যার এরম আছে যে এত বেশি জানে যে ক্লাস নিতে পারে না। ক্লাসে এসে মনে করো যে আবল তাবল বকে চলে যায়, ক্লাসের মধ্যে কেউ তার কথা শুনেই না, কেউ তারে পছন্দও করে না, কিন্তু সবাই বিশ্বাস করে যে স্যার বহু জ্ঞানী। এরম মানুষ দেখেছো না তোমরা? আমাদের কলেজে আছে তো ওই বলো। ইংলিশ স্যার, বুঝেছেন? হ্যাঁ। উনি যে একদম বিশেষ টাকার, আমার তা মনেই হয় না। তো আমি তোমারে বলছি আমাদের কলেজেও আছে, মানে আমাদের ভার্সিটিতেও আছে। তো আমি তার নাম নিলে দেখা যাচ্ছে রেকর্ডেড ক্লাস, আমাদের ভার্সিটির অনেক ছেলে মেয়ে আমার রেকর্ডেড ক্লাস ফলো করে, বুঝছো। আমি মাঝে মাঝে কেমিস্ট্রি টেমিস্ট্রি পড়াই, ওই কোর্সগুলা আমাদের কলেজে, আমাদের আমাদের ভার্সিটির যে ফার্স্ট ইয়ার কোর্সের মধ্যে ইন্টারের কিছু কোর্স ঢুকানো আছে। তো ভার্সিটির ছেলে মিলে মাঝে মাঝে আমার রেকর্ডেড ক্লাস ফলো করে। তো এই জন্য আমি হচ্ছে মনে করো যে তার নাম নিচ্ছি না, তবে আমাদের একজন স্যারও আছে, সে শুধু মনে করো যে
আমি তোমারে বলি, সে একজন অধ্যাপক। সে একজন অধ্যাপক, অধ্যাপক বোঝো, সে শুধু সাধারণ টিচার না, একজন অধ্যাপক। তো তার ক্লাস করলে মনে হয় যে ঘন্টা খানিকের জন্য যদি মরে যেতে পারতাম তাহলে ভালো হতো। তো এই যে ব্যাপারটা আমরা সবাই জানি যে ও লোক ব্যাপক জ্ঞানী মানুষ, ওর পিএইচডি মিএইচডিও আছে। তো ব্যাপক জ্ঞানী মানুষ, কিন্তু আসলে ব্যাপারটা তো বোঝোই যে সে বুঝাতে পারে না, তার মানে এরাও বৃদ্ধ, বুঝতে পেরেছো? চাচু, উনি টেন্স চেঞ্জ করাচ্ছে। টেন জীবনে যা শিখেছি উনার ক্লাসে গেলে মনে হয় যে সব ভুলে যায়। হ্যাঁ হ্যাঁ, তবে তবে তোমরা সবাই বিশ্বাস করো যে তিনি অনেক জ্ঞানী মানুষ, তাই না? না, আমি বিশ্বাস করি না, আমি ক্লাস করি না ওনার। হ্যাঁ, ওনারাই আসলে বৃদ্ধ, বুঝতে পেরেছো? অনেক জানে, তারপরেও সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারে না। তো এদেরকে বৃদ্ধ বলে। হ্যাঁ, টেন্সের বই আছে আমাদের কিনানোর জন্য, মনে হয় যে হাতে পায়ে ধরতে পারলে ক্লাসে। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি কার কথা বলছো। ওনার একটা বই আছে, তাই না? 200 কয় টাকা দাম, তাই না? হ্যাঁ বোধ হয়। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, তো এখন কথা হলো যে কবি জোর দিয়ে বলেছেন যে অনেক যুবককে দেখা যায় তা যাদের মনে করো যে যৌবনের পোশাক আছে কিন্তু তারা আসলে বৃদ্ধ। আবার অনেক বৃদ্ধকে দেখা যায় যারা যাদের যাদের আবরণ জীর্ণ শীর্ণ, কিন্তু তারা আসলে কিন্তু সূর্যের মতো দীপ্তিমান যৌবনের এর অধিকারী। তো এরকম মানুষকে আমরা অনেক দেখছি জুলাই আন্দোলনের সময়, অনেক বৃদ্ধ মানুষকে দেখছি। আমি তোমারে বলি যে একটা বৃদ্ধ, সে বুঝছো ওই মাইলস্টোনে যখন অ্যাটাক হইলো, বুঝছো মাইলস্টোনে অ্যাটাক হইলো না, মাইলস্টোন যখন প্লেন ভেঙে পড়লো, একটা বৃদ্ধ এসে কান্না শুরু করে দিয়েছে। এখন কথা হলো কেন কাঁদছে সে? সে ওই হাসপাতালে এসে কাঁদছে যে আমার রক্ত নাও, আমি রক্ত দেবো, আমার বাচ্চারা মারা যাচ্ছে, আমি কি রক্ত দিতে পারি না? মানে উনার যে বয়স তাতে উনার রক্ত উনার থেকে নেওয়া যাবে না। তো ডাক্তাররা উনার রক্ত কোনোভাবেই নিবে না। তো উনি কাঁদছে দাঁড়ায় দাঁড়ায় যে আমার রক্ত কেন নেবে না, আমার বাচ্চারা মারা যাচ্ছে, আমার রক্ত কেন নেবে না? বুঝতে পেরেছো? তখন আমাদের মতনই একটা ছেলে তার কাছে গেল, যে তারে বুঝালো যে আঙ্কেল, আমিও রক্ত দিতে আইছি, আমার রক্ত নিচ্ছে না, আসলে রক্ত তো অনেক আছে, অনেক মানুষ তো রক্ত দিয়ে দিয়েছে, এই জন্য নিচ্ছে না, চলেন আমি আপনারে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। তারপরে যখন রক্ত লাগে তখন আমরা দুইজনই এসে আবার রক্ত দিয়ে যাব, চলেন আপনারে আমি বাড়ি দিয়ে আসি। তো এটা কিন্তু একদম বাস্তব ঘটনা। ওই বৃদ্ধ রক্ত দেওয়ার জন্য কাঁদছিল এসে, যে আমি কেন রক্ত দিতে পারবো না, আমার বাচ্চারা এখানে মারা যাচ্ছে, আমি কেন রক্ত দিতে পারবো না। এই যে ব্যাপারটা, তো জুলাই আন্দোলনের সময় শুধু এই ব্যাপার না, আমরা আরো দেখছি। জুলাই আন্দোলনের সময় কত বৃদ্ধ মানুষ রাস্তায় নেমে আসছে, আমরা দেখছি না? আমরা দেখছি বিএনপির নেতা, আমরা দেখছি না বিএনপির নেতার নাম কি, রিজভী। রিজভীকে উল্টা ঝুলাই বার হয়েছে, রিমান্ডে নিয়েছে, আমরা দেখছি না? তো তারা তারা তো রাজপথে ছিল। তো এদের মধ্যে ওই সময় যৌবন ছিল, আস্তে আস্তে ওরা সবাই মনে করো যে তাদের যে নীতি হারায় ফেলছে। আমাদের যেই মেজর জিয়াউর রহমানের যেই রাজনীতি ছিল, এটা তারা ভুলে যাচ্ছে আস্তে আস্তে। কি বলবো, কিছু বলার নাই। তো সামনের দিকে আগে, তো এখন কথা হলো যে এই যে আমাদের তরুণদের যে জয় মুকুট এবং শক্তি এবং সাহসের যে প্রতীক, এখন আমি তোমারে বলি যে তরুণদের যেই গুণাবলী গুলা, একজন তরুণ হওয়ার জন্য তোমার মধ্যে কি কি গুণাবলী থাকা লাগবে একজন তরুণ হওয়ার জন্য, বা একজন মনে করো যে একজন তেজি যুবক হওয়ার জন্য বা যুবতী হওয়ার জন্য তোমার মধ্যে কি কি গুণ থাকা লাগবে? একটা হলো শক্তির অপরিমাণ, মানে সীমাহীন, সীমাহীন শক্তি থাকা লাগবে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার থাকা লাগবে। এবং গতিবেগ, ঝঞ্ঝার ন্যায়, ঝঞ্ঝার ন্যায় মানে বোঝো, ঝড়ের মতন তোমার গতিবেগ থাকতে হবে। এবং এবং তোমার যে তেজ, সেটা হচ্ছে আষাঢ় মাসের মধ্যাহ্নের আহ মতন্দ প্রায়, মানে মেঘমুক্ত আষাঢ় মাসে দেখবা যে দুপুরে যে রোদের যে প্রচন্ড যে তাপ পড়ে, ওই তাপের মতো তোমার তেজ হওয়া লাগবে। বুঝতে পেরেছো? এবং তোমার প্রচুর পরিমাণে স্বপ্ন দেখা লাগবে, প্রচুর পরিমাণে আশা থাকা লাগবে। একটা মানুষ যদি আশাই না করে, একটা মানুষ যদি স্বপ্নই না করে, তার মধ্যে যৌবন আছে বলে আমি বিশ্বাস করি না। যৌবনের একটা মানুষ, তার স্বপ্ন হবে আকাশ কুসুম, সে আকাশের মতন বড় বড় স্বপ্ন দেখবে। বুঝতে পেরেছো? এবং উৎসাহী এবং ক্লান্তহীন হবে, তার প্রচুর পরিমাণে উৎসাহ থাকবে, যে কোনো কাজ সে ক্লান্তহীন ভাবে করতে পারবে। এইটাই হলো একটা তরুণ হওয়ার গুণাবলী। এবং একই সাথে সাথে তার ঔদার্য থাকবে বিরাট, এবং প্রাণ থাকবে অফুরন্ত, প্রাণ ও শক্তি থাকবে অফুরন্ত, সে যে কোনো কাজ করতে যাবে। এবং সাধনায় অটল, তার জীবনের লক্ষ্য পূরণে সে কাউকে পিছনে রাখবে না, মানে সে সবার আগে চলে যাবে। বুঝতে পেরেছো? তো দেখো লাইফে আমারও বহুত মানুষ বহুত কথা বলেছে, বুঝছো? তো এখন দেখো, আমি যদি তাদের কথা শুনে চুপ করে দাঁড়াই যেতাম, আমার লাইফে কি আমি এই জায়গাটায় আসতে পারতাম কখনো? উষা, না।
আমি যেখানে আছি এখন, বর্তমানে আমি যেখানে দাঁড়ায় আছি, এই জায়গাটায় আসা কত মানুষের স্বপ্ন তুমি কল্পনাও করতে পারবা না। তো তারপরেও দেখো আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতন একটা বিশ্ববিদ্যালয় কিন্তু ছেড়ে দিলাম। তো ওই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নও কিন্তু লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষের, ওইটা আমি ছেড়ে দিলাম। তারপরেও আমি যেখানে পড়ছি, এইটাও কিন্তু কোটি কোটি মানুষের স্বপ্ন যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়া। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা তোমার এই যে অটল থাকার যে সাধনায় অটল থাকার যে ব্যাপারটা, এটা তুমি আমার ফ্যামিলিকে শুনলে বুঝতে পারবা যে অটল থাকা কাকে বলে, কিভাবে অটল থাকতে হয়, কিভাবে হার না মেনে সামনের দিকে আগাইতে হয়। আমার আমার আম্মুর কাছে শুনলে তুমি বুঝতে পারবা যে এই গুণটা আমার মধ্যে ছিল কি না আদৌ। এবার তোমার যদি বলি, মৃত্যুরে যাহা মুষ্ট তলে, মানে মৃত্যুরে যাহা মুঠি তোলে, মানে যারা মৃত্যুরে কি করে, ভয় করে না, মৃত্যুকে পরোয়া করে না, তারাই হচ্ছে আমাদের তরুণ। তো তরুণের বৈশিষ্ট্য বুঝতে পেরেছো উষা? উষা, হ্যাঁ বুঝেছি, হ্যাঁ বুঝেছি। উষা, এখনো কঠিন লাগছে তোমার? একটু সহজ লাগছে। আচ্ছা, এবার আমি যদি বলি, আচ্ছা, তরুণের জয়ের মুকুট ও যৌবনের স্বরূপ দেখো, তোমার আমাদের একজন যৌবন দেখো, তরুণ নামের তরুণ নামের জয় মুকুট কেবল তারই প্রাপ্য, তরুণ নামের একটা জয় মুকুট তারই প্রাপ্য, যার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মল আষাঢ়ের মধ্যাহ্নের প্রচন্ড প্রায় সূর্যের মতো, বুঝতে পেরেছো? এরপরে আশা বিপুল, উৎসাহ ক্লান্তিহীন, সাধনা অচল এবং মৃত্যু যাহার মুঠি তলে। তো এইটাই হচ্ছে আমাদের তরুণ। এবার আমি যদি বলি যে বিপ্লবী ও সামরিক যে শক্তিগুলো আছে, আরবের যে বেদুইন এবং মহাসামরের যে সৈনিকগুলা, এই সৈনিক এবং কালা পাহাড়ের অসিক কামাল করিম, মুসলিনি, তারপরে এবার এই যে মানুষের যে শক্তি ছিল, এরা শশা ক্ষেত্রে বিপ্লব এবং পরিবর্তন এনেছিলেন। এরা কারা? এরা কারা তুমি একটু খোঁজ নিয়ে দেখে নিবে, বুঝছো? এবার আমি যদি বলি যে দুঃসাহসী অভিযাত্রী, যারা আকাশের সীমা ভেদ করে চলে যাচ্ছে, যারা নব পৃথিবীর সন্ধানে জীবনকে বাঁচিয়ে রেখে চলে যাচ্ছে, যারা গৌরী শৃঙ্গ বা কাঞ্চনজঙ্ঘার শীর্ষদেশ অধিকরণ করতে বা অতল সমুদ্রের মণি আহরণ করতে গিয়ে জীবন উৎসর্গ করে, তারাই আসলে তরুণ। বুঝতে পেরেছো আসলে তরুণ কারা? মনে রাখবা যে হিমালয় জয় করতে যে প্রতি বছর অনেক মানুষ মারা যায়। তো তোমার কি মনে হয় যে, তোমার তো মনেই হতে পারে যে একটা পাহাড়ে কেন উঠে আমার জীবন দিতে হবে? বিকজ এইটাই হচ্ছে তারুণ্য, এইটাই হচ্ছে তারুণ্য। নিজেকে জেতা, মানে হিমালয় অনেক বড়, তাতে কি হয়েছে, আমি হিমালয়কে জয় করতে পারি, আমি হিমালয়ে উঠতে পারি। এই জেদ, এইটাকেই বলে তারুণ্য। বুঝতে পারছো আমার কথা উষা? চাচু, হ্যাঁ। এক্ষুনি কল ইন হয়ে যাবে। কয় মিনিট আছে? কে সেটা হয়ে গেল। আচ্ছা, আমরা আবার নতুন করে জয়েন করি। হ্যাঁ, আজকে নেই, আজকে ওরা নেই, আসেনি। ও সমস্যা হতে পারে না। হয়েছে কোনো সমস্যা? শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ।
তো দেখো আমি যদি বলি যে বিপ্লবী ও সামরিক যে শক্তি, আচ্ছা তো এগুলা তো আমি পড়ালাম, এই এই জিনিসগুলো আমি তোমাকে বুঝাইছি। এবং আমি যদি তোমার বলি যে মাতৃরূপী, এরপরে আচ্ছা তো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এবার আমি বলি বিশ্বজুড়ে যৌবনের যে প্রকাশ, দেখো বিশ্বজুড়ে যৌবনের প্রকাশ নিয়ে আমি তোমার বলি, যৌবনের যে দুরন্ত প্রকাশ সেটা হচ্ছে আমাদের কবি কবি পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে যৌবনের অপরিসীম শক্তি এবং সাহস দেখেছেন। কি কি শক্তি এবং সাহস দেখেছেন আমি যদি তোমার বলি, যে বিপ্লবী ও যোদ্ধা, বিপ্লবী ও যোদ্ধা, আরবের বেদুইন মহাসামরের সৈনিকের সম্মুখে কালা পাহাড়, ওশিতে কামাল করিম, মুসলিন, সান্নায়াত, লেনিনের মতো যুগ পরিবর্তনকারী ব্যক্তিদের শক্তিতে তারা যৌবন দেখেছেন। এখন এই যে আমাদের অ্যাডভেঞ্চার ও যে আবিষ্কার, এই অ্যাডভেঞ্চার ও আবিষ্কার যাদের মাঝে আছে তাদের মাঝে কিন্তু যৌবন আছে। যারা আমি বলি যারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজে খুঁজে বেড়ায়, তারা হচ্ছে আমাদের যৌবনের অধিকারী। যারা আবিষ্কার রূপে নব পৃথিবীর সন্ধানে গিয়ে আর ফিরে আসে না, তারাই হচ্ছে আমাদের যৌবনের অধিকারী। যারা গৌরী শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শীর্ষদেশ অধিকরণ করতে গিয়ে তুষারে চাপা পড়েন, তারা হলো আমাদের যৌবনের অধিকারী। অতল সমুদ্রের লীলা মনসুষার মণি, মানে গোপন রত্ন, বুঝছো, গোপন রত্ন মঞ্জুষার মণি, মানে গোপন রত্ন আরোহণ করতে গিয়ে সলিল সমাধি হয়েছে বা জলে ডুবে যারা মারা গেছেন, তারাই হচ্ছে আমাদের যৌবনের অধিকারী। মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাওয়ার পথে আবিষ্কার করতে গিয়ে যারা নিরুদ্দেশ হয়ে হারিয়ে গেছেন কালের গহ্বরে, তারাই হচ্ছে যৌবনের অধিকারী। পবন গতিকে, আচ্ছা পবন গতি মানে বাতাসের গতিকেও ছাড়িয়ে পশ্চাতে ফেলিয়া উড়ে যারা চলতে চায়, তারাই কি যৌবনের অধিকারী। এবং যৌবনের মাতৃরূপ বা সেবা কি, দেখো দেখো আমরা অনেক মানুষকে দেখছি যে সব বহন করে বা মৃতদেহ বহন করে কবরস্থানে নিয়ে গেছে, তারা হচ্ছে যৌবনের অধিকারী, বুঝছো। আমরা জুলাই আন্দোলনে দেখছি না, একটা বন্ধু গুলি খাইছে, তো ওই বন্ধুকে আনতে যে আরেকটা বন্ধু গুলি খাইছে। তো এখন কথা হলো একটা বন্ধু গুলি খাইছে, আরেকজন পুলিশ বলছে যে তুই চলে যা, নাই তোরেও গুলি করব, কিন্তু ও যাবে না ওই বন্ধুরে না নিয়ে, বুঝছো। এরকমও কিন্তু দেখছি, কারণ কি তারা যৌবনের অধিকারী। অনাহারে থাকিয়া নিজে না খেয়ে দুর্ভিক্ষ বন্যায় নিপীড়িতদের মুখে অন্ন পরিবেশন যারা করে, তারাই হলো যৌবনের অধিকারী। বন্ধুহীন রোগীর শয্যা পাশে রাত্রি জাগে এবং পরিচর্যা করে, তারাই হচ্ছে যৌবনের অধিকারী। পথে পথে ভিখারি সাজিয়া দূর দুধ দুস্থদের মধ্যে যারা, দুস্থদের জন্য যারা ভিক্ষা করে, তারাই হচ্ছে আমাদের যৌবনের অধিকারী, বুঝতে পেরেছ। অনেক মানুষকে আমি দেখেছি যে তারা রাস্তায় রাস্তায় ক্যান্সার রোগীর টাকার জন্য তারা কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারা কিন্তু নিজের নিজের কোনো রোগীর জন্য না, এমন কারোর জন্য তারা রাস্তায় ঘুরছে যাদেরকে তারা খুব একটা চেনেও না, বাট তারা রাস্তায় রাস্তায় ঘুরছে। আমি এরকম অনেক সংস্থার লোক দেখছি, রেড ক্রিসেন্টের লোক দেখছে, যারা এই কাজগুলো করে বেড়ায়। বাট বাট কি তারা, কারণ কি তারা যৌবনের অধিকারী। আচ্ছা দুর্বলের পাশে যারা বল হয়ে দাঁড়ায়, বুঝছো, বল হয়ে দাঁড়ায়, আর হতাশার বুকে যারা আশা জাগায়, তারাই হচ্ছে আমাদের যৌবনের অধিকারী। তো যৌবনের অধিকারী কারা, দেখো বুঝতে পারো কিনা। এবার আমি তোমারে বলি যে তরুণদের সাধনা, তরুণদের মধ্যে সাধনা হলো পুরাতন জীর্ণতাকে ভেঙে ফেলে নতুন পৃথিবী গড়া, এইটাই হচ্ছে তরুণদের সাধনা। পথ পাশের ধর্ম অট্টালিকা পুরাতন জীর্ণ সংস্কার ভেঙে ফেলা তরুণদের ধর্ম। খোদা মানুষকে বেহেশত ও বেহেশতি যে চিজ অর্জন করিয়া, যেই বেহেশতি চিজ অর্জন করিয়া লইবার জন্য হাত দিয়াছেন, ভিখারির মতো ভিক্ষা করার জন্য নয়। নিজের পৃথিবী নিজের মনের মতো করে গড়া, এইটাই তরুণের একমাত্র সাধনা হওয়া উচিত, বুঝতে পেরেছ। তো নতুন একটা পৃথিবীর যে স্বপ্ন দেখা, এইটাই কিন্তু তারুণ্যের মূল লক্ষ্য। তো আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী বললে কিন্তু বুঝতে পারি, কাজী নজরুল ইসলাম কিন্তু নতুন একটা স্বপ্ন দেখেছিলেন। নতুন একটা কিসের স্বপ্ন দেখেছিলেন বলতো, নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন। এরপরে আমি যদি বলি যে খোদা হাত দিয়েছেন বেহেশত ও বেহেশতি চিজ অর্জন করিয়া লইবার জন্য। তো হাত কেন দিচ্ছেন আল্লাহ, বেহেশত এবং বেহেশতের চিজ অর্জন করিয়া নেওয়ার জন্য। ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করার জন্য আল্লাহ হাত দেয় নেই। তো এখন আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া গড়িয়া লইব, ইহা হোক তরুণের সাধনা, বুঝছো। তো আমাদের তরুণের সাধনা কি হবে, আমরা পৃথিবীকে নিজের মতো করে গড়ে নেব। তো
উষা, তুমি আজকে কি আমার একটা পোস্ট দেখেছো ফেসবুকে? কোনটা? ওই যে কি তৈরি করেছো এটা? হ্যাঁ। হ্যাঁ দেখি। আচ্ছা, ওইটা দেখে তোমার কি মনে হয়েছে? কি মনে হবে, কি তৈরি করেছেন? তোমার মনের কথা তো এটা না। আমার মনের কথা কি? তোমার মনের কথা হলো চাচ্চু ছোট বাচ্চাদের খেলনা নিয়ে খেলা করছে। আমি প্রথমে মনে হচ্ছে গাড়ি বানাইছেন। আমাদের যে কত কিছু করতে হচ্ছে উষা, তুমি না দেখলে বিশ্বাস করবে না। আমাদের আগের দিন ওই কম্পিউটারের কাহিনী তোমারে বলিস নাকি তোমাদের? কোনটা? কম্পিউটার কাহিনী, কম্পিউটার একটা পোস্ট দেখেছো না? দেখেছো? হ্যাঁ। কম্পিউটার ল্যাবের মধ্যে একটা পোস্ট দেখো নাই? কম্পিউটার খুলে নিয়ে আচ্ছা, দাঁড়ায় রয়েছি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। হ্যাঁ কম্পিউটার খুলে দেখেছি। নিয়ে দাঁড়ায় রয়েছি, এটা দেখো নাই? হ্যাঁ দেখেছি। আচ্ছা, তো স্যার এসে আমাদের এক একজনের কাছে একটা করে কম্পিউটার দিয়েছে। এখন দিয়ে আমাদের, মনে করো যে সবার কাছে মোটামুটি 10টা 12টা করে স্ক্রু ড্রাইভারও দিছে। যে বলেছে কি, যার যা যেরাম মন চাই খুলে ফেলাইতাম। মানে খুব খুশি আমরা। খুশি হব না? কম্পিউটার জীবনে ওইভাবে সব একদম আলোয় মালোয় ফেলাতে তো কেউ বলি নাই। তো আর আমরা তো নিজেরটা খোলারও সাহস পাই নাই যদি নষ্ট হয়ে যায়। কিন্তু স্যার আমাদের কি বলেছে, তোমাদের যার যেরাম মন চাই তোমরা খুলে ফেলাই দাও। তো এখন আমরা মনে করো যে মোটামুটি 15-20 মিনিটের মধ্যে কম্পিউটারের প্রতিটা পার্ট পার্ট খুলে ফেলাই দিছে। আমার এক বন্ধু, মানে হচ্ছে আমার ফ্রেন্ড, এসে করছে কি, সব তো খুলে ফেলাইছি, এবার কিবোর্ডটা আছে ওইটাও খুলে ফেলাই দি চল। বলছে না, ও খুললে ডিস্টার্ব, ও খুললে পুরো নষ্ট হয়ে যাবে, ও খুলিস না। ও শুনবে না, ও কিবোর্ডও খুলে ফেলাই দেবে। আমি করছি ও খুলিস না, ও খুলিস না। মেলা মেলা সবাই মিলে ওর হাত মাত টেনে ধরে রাখিছি, তারপরে ও খুলিনি ওই জিনিসটা। এবার আধা ঘন্টা পরে স্যার এসে, বুঝছো উষা, হ্যাঁ। স্যার এসে বলছে কি তোমরা খুলেছো? এবার আমাদের সবার হাতে এক একটা করে কম্পিউটার, আমরা সব খুলে সারাই ফেলাইছি। এখন আমরা বলছি হ্যাঁ স্যার, এ তো খুলে ফেলাই দিছি। এখন স্যার বলছে ভেরি গুড, খুব ভালো করেছো, আরো একটু খুলো নি। বলছে স্যার আর তো খোলার কিছু নেই। বলছে সব খুলেছো? হ্যাঁ হ্যাঁ খুলেছি। আচ্ছা বাবা, তাইলে এবার লাগাই দাও। মানে মনে করো, এবার লাগাবো কি করে? হুম, এবার আমার ওই বন্ধু পাশে এসে করছে, ভাই বাঁচাইছিস, কিবোর্ড খুললি, আমি কি করে লাগাতাম কিবোর্ড। আর মনে করে একজনের একটা নাট একটু টাইট হয়ে গেছে, ও টেনে ভেঙেই ফেলাই দেবে ওইটা। লাগাইছিলেন ওটা? হ্যাঁ হ্যাঁ, আবার না লাগালে তো বাড়ি আসতে দেবে না, ওই লাগাই দেয় বাড়ি এলাম। এইসব করাচ্ছে, আমাদের অর্থনীতিও পড়া লাগছে, আমাদের সমাজনীতিও পড়া লাগছে, আমাদের সমাজ বিজ্ঞানও পড়া লাগছে, বুঝছো? যারা বলে না যে অনার্সে মাত্র একটা সাবজেক্ট, তারা হলো দুনিয়ার সবচেয়ে বিষাক্ত মিথ্যে কথা বলে। আর কোনো প্রশ্ন আছে এসব নিয়ে? যে কোনো প্রশ্ন থাকলে বলো, কিছুক্ষণ একটু ব্রেকের মধ্যে যাই, আর বেশি পড়া নাই আমাদের। না, প্রশ্ন একবার নিজে না করলেই হবে না। এইটা সম্পর্কে না, এমনি যে কোনো সম্পর্কে তুমি আমার সাথে কিছুক্ষণ গল্প করতে চাইলে করতে পারো। বলছি যে আপনি তো সমাজ বিজ্ঞান পড়ছেন, হ্যাঁ। সমাজ বিজ্ঞান কি ভালো সাবজেক্ট? কেন? এবার না না না, আমি তো এটা জানতাম তুমি বলবা যে চাচ্ছু আপনি তো সমাজবিজ্ঞান পড়ছেন, তাহলে আমার একটু পড়াই দেন। না না, ওই না, আমার তো সমাজ বিজ্ঞান নাই। ও, এখন দেখো, ভালো সাবজেক্ট খারাপ সাবজেক্ট অত কিছু বুঝি না, আমাদের আছে, আমাদের পড়া লাগবে এই। তবে সমস্যা হলো আমাদের বাংলায় কিছু নাই, সব ইংলিশে পড়া লাগবে, সমাজ বিজ্ঞানে ইংলিশেই পড়া লাগছে। আর না, এই সমাজ বিজ্ঞান আর ইতিহাস নিয়ে একটু প্যারায় আছি। আমাদের অর্থনীতিও পড়া লাগছে, আমাদের সমাজ বিজ্ঞানও পড়া লাগছে, আমাদের ইতিহাসও পড়া লাগছে, কোনো সমস্যা নেই। এই কথাগুলো অধ্যাপকদের সামনে বলে নেন, আপনার কাছে মানে ভাইটাল এগুলো পড়াই দিন।
আমরা যে ইতিহাস পড়ি আমাদের ক্লাসের মধ্যে মোটামুটি একটা ডিবেট হয়, বুঝছো? আর ডিবেট হয় মানে কি, আমরা মুক্ত আলোচনা করি। ভার্সিটিতে এই জিনিসটা তোমরা পাবা, মুক্ত আলোচনা করার সুযোগ পাবা। আমরা আমরা টিচারদের সাথে, মানে টিচাররাও আমাদের মতন ফ্রেন্ডলি, আমরা টিচারদের সাথে মুক্ত আলোচনা করি। প্রত্যেকটা মনে করো যে আহ মনে করো যে শেখ হাসিনার ভালো দিক কিছু তো ছিল, তার খারাপ দিক তো অনেক ছিল। তারপরে মনে করো যে আমরা জিয়াউর রহমান নিয়ে আলোচনা করি, আমরা ক্লাসের মধ্যে একদম মুক্ত মনে আলোচনা করি। এখানে কেউ কোনো দলের লোক না, কেউ কোনো পিয়ার লোক না, মানে সবাই সমালোচনা এবং আলোচনা দুইটাই হয়, একদম প্রত্যেকটা জিনিসের জিনিসের বিষয়, বুঝছো? এই তো। আজকে আমরা গেছিলাম রোবোটিক্স ক্লাবে, মানে আহ রোবোটিক্স ক্লাবে গেছিলাম। দেন মনে করো যে আমরা হচ্ছে রোবট টোবট বানালাম। আমরা একটা গাড়ি বানালাম, দেন গাড়ি কোড করা শিখলাম। এই পথে আবার আবহাওয়া ক্লাস করলো না কেন? আভা তো অনলাইনে নেই মনে হয় আজকে সারাদিনই, মানে ওর ওর ফোনটা মনে হয় এখনো ঠিকঠাক হয় নাই। মানে ও মনে হয় ক্লাস করার এখনো ব্যবস্থা করতে পারি নাই, বুঝছো? মানে কালকে তো ফোন দিছিল, তো ক্লাস করার ব্যবস্থা করতে পারলেও করতো, আর অথই তো ফাঁকিবাজ, এই জন্যই ও করি নাই, সমস্যা নেই। আর সিনিদার হচ্ছে ওয়াইফাই সমস্যা, ওর বাড়ির ওয়াইফাই কোনো লাইনে ডিস্টার্ব হয়েছে। তো পাশের বাড়ির এক ওয়াইফাই দিয়ে কিছুক্ষণ জয়েন হলো, জয়েন হওয়ার পরে কি হলো যে ওই ওয়াইফাই বাজছে, তো আমারে বললো যে রেকর্ডেড ক্লাস করবে, বুঝছো? বলতে চাইছো একটা কথা বলবো তা, এইটা কি মানে রেকর্ড হবে না? আচ্ছা দাঁড়াও, আমি তাইলে, মানে কি রেকর্ড করার মতন কি বিষয়ের কথা সেটা আগে বলো। না, ওই স্নিগ্ধা আপু একটা কথা বলছিল তাই। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আমারে ওই ক্লাস শেষ হলে কল দিয়ে বলো আ- কি বিষয়। মানে যে উনি বলছিল যে আচ্ছা তুমি আমারে কল দেবে, কল দেবে এখন। দেখো, তো এখন কথা হলো যে দেখো আমাদের এটা তো গেল, এখন কথা হলো যৌবনের যে বিশ্বজনিক এবং ধর্ম ও সাধনা, বুঝছো? যৌবনের বিশ্বজনীন একটা ধর্ম আছে, বুঝছো? যৌবনের একটা ধর্ম আছে। তো যৌবনের ধর্মটা কি বলতো? যৌবন দেশ কাল এবং ধর্মের ঊর্ধ্বে, বুঝছো? যৌবন দেশ কাল এবং ধর্মের ঊর্ধ্বে। যৌবনে তোমার দেশ কাল এবং ধর্ম বলে যৌবনে কিছু নাই, বুঝছো? যৌবনের দেশ কাল এবং ধর্মের ঊর্ধ্বে। আমরা দেখছি যে হাজারো হাজারো মানুষ তারা ফিলিস্তিনে যাচ্ছে, কেন? সাহায্য করার জন্য। তারা জানে যে ওই জায়গাতে তাদেরকে মেরেও ফেলতে পারে, বাট তারা যাচ্ছে কেন? ফিলিস্তিনদের সাহায্য করার জন্য, ফিলিস্তিনদের সহযোগিতা করার জন্য। মনে করো যে তারা যাচ্ছে, তাদের মধ্যে মুসলিমের সংখ্যায় সবচাইতে কম যদি ধরতে চাও। মনে করো যে তারা কোনো ধর্মের জন্য যাচ্ছে না, তারা মানবতার জন্য যাচ্ছে। এটাই হচ্ছে যৌবন। আমাদের বাংলাদেশে একজন ছিল না, বাংলাদেশি আলোক শিল্পী শহীদুল ইসলাম, তিনি ছিলেন তো, শহীদুল ইসলাম না, সরি, শহীদুল আলম। তো উনি তো হচ্ছে যৌবনের অধিকারী, বুঝতে পারছো? কারণ কি, উনি ওখানে ছিলেন। তো যেহেতু তোমার যুদ্ধ বন্ধ হয়ে গেছে, যেহেতু এখন আর যুদ্ধ নাই, তার মানে কি, তার মানে হলো আমাদের ফ্লোটিলায় যাওয়ার কোনো দরকার নাই, তাই তো? এই জন্য নতুন কোনো ফ্লোটিলা হয়তো বা যাবে না। তো যাই হোক, এখন আমাদের যে যৌবনের যে বিষয়টা আছে, এটা হচ্ছে দেশ কাল এবং জাতি এবং ধর্মসীমার ঊর্ধ্বে, বুঝছো? যৌবনের জন্য কোনো নির্দিষ্ট দেশ নাই, কোনো জাতি নাই, অন্য কোনো ধর্ম নাই। আচ্ছা, তো প্রাণের ধর্ম, নজরুল ইসলামের ভাষায় ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য। মাথায় রেখো এটা। আর ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, বুঝছো? আমাদের যে জীবনের যে ধর্ম সেটা হলো তারুণ্য। এই তারুণ্যের জন্যই আমরা বেঁচে থাকবো। যৌবন হচ্ছে আমাদের প্রাণের ধর্ম। আমাদের প্রাণের ধর্ম হলো যৌবন। যেদিন আমাদের যৌবন শেষ হয়ে যাবে, সেদিন মনে করো আমরা মারা যাব, বুঝছো? আমাদের মৃত্যু সেই দিনই চলে আসবে, আমাদের প্রাণের মৃত্যু চলে আসবে। তিনি সকল তরুণের একতার কথা বলেছেন, যারা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের। আচ্ছা, যারা যৌবনের মুরিদ হতে চেয়েছেন, মুরিদ মানে কি? শিষ্য। যারা যৌবনের মুরিদ হতে পেরেছেন, তারাই জাতি, ধর্ম এবং কালকে অতিক্রম করে মহামানব
মহাত্মা ও মহাবীর হয়েছে। বুঝছো? যারা নিজেদেরকে ওই লেভেলে পৌঁছাতে পেরেছেন তারাই কিন্তু আজকে এই যে মহামানব হয়েছেন, মহাত্মা হয়েছেন বা মহাবীর হয়েছেন। এখন আমি যদি তোমাদের ব্যাখ্যা করে বলতে চাই যে আমাদের এই যে যারা যৌবনকে ওই লেভেলে নিয়ে যেতে পারছেন, মানে যারা যৌবনের শীর্ষ হতে পেরেছেন তারা কারা? তুমি মহাত্মা গান্ধীর কথা চিন্তা করতে পারো, তুমি চিন্তা করতে পারো হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তারপরে তুমি আরো অনেকের কথাই চিন্তা করতে পারো যারা এই যে তোমার জাতি ধর্ম এবং কালকে অতিক্রম করে ফেলেছেন। বুঝছো? তো দেখো এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন শ্রেষ্ঠ মানুষ, এরা বলতে কিন্তু কোনো ধর্মের প্রয়োজন নাই। কেউ কোনো খ্রিস্টান ধর্মের মানুষও কিন্তু বলতে পারবে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ মানুষ। বুঝতে পারছো? তো এই যে ব্যাপার, তো যারা কোনো ধর্ম, কর্ম এবং জাতিকে পিছনে ফেলে তারা একটা অন্য একটা ডাইমেনশনে চলে গেছেন, যেই ডাইমেনশনটা আসলে কোনো কিছুকে ম্যাটারই করে না। তো ওই যে ওই জায়গাটায় পৌঁছানোর জন্য তোমার লাগবে কি? যৌবন। বুঝতে পেরেছো? এবার তারুণ্যের যে চরম সাধনা, সেই সাধনার কথা হলো, তারুণ্যের সাধনা হলো পৃথিবীতে পরিবর্তন আনা। তো তারুণ্যের সাধনা জিনিসটা কি? পৃথিবীতে পরিবর্তন আনা, যা সংস্কার ও ভীরতার দেওয়াল ভেঙে নতুন কিছু গড়তে শেখায়। জীর্ণতা জীর্ণতা পরিহার। বুঝছো? জীর্ণতা পরিহার। জীর্ণতা পরিহার মানে কি? পথ এবং পাশের ধর্ম অথবা অট্টালিকা মানুষ যদি মানুষকে চায় চাপা দিয়ে মৃত্যুর কারণ হয়ে যাইতে পারে। বুঝছো? তবে তাকে ভেঙে ফেলা বা নতুন করে গড়া তারুণ্যের ধর্ম। মানে আমি যদি বলি যে যে কোনো একটা বিল্ডিং চাইলে তোমাকে কিন্তু মেরে ফেলতে পারে ভেঙে পড়ে, কিন্তু তুমি যদি ওই বিল্ডিং কে নতুন ভাবে গড়ে তুলে সুন্দরভাবে নিজের মতো ভাবে করতে পারো, ওইটাই হলো তোমার তারুণ্য। আচ্ছা, আর তারুণ্যের আর কি ধর্ম? সেটা হলো কর্মই শ্রেষ্ঠ মোনাজাত। এটা কিন্তু খুব মারাত্মক একটা লাইন, কর্মই শ্রেষ্ঠ মোনাজাত। মানে তোমার আমি সবসময় একটা কথা বলি, সেটা হলো যে আল্লাহ কিন্তু খুবই সূক্ষ্ম বিচারক। আল্লাহ খুবই সূক্ষ্ম বিচারক, খুবই খুবই সূক্ষ্ম বিচারক। আল্লাহর কাছে কিন্তু কোনোভাবেই তুমি কাজ না করে তুমি বড় হইতে পারবা না। তো তুমি আল্লাহর কাছে সারাদিন ধরে যদি মুনাজাতে পড়ে থাকো, তাতে যত বেশি লাভ হবে, তার চাইতে বেশি লাভ হবে কি করলে জানো? কাজটা শুরু করে দিলে। তুমি কাজটা শুরু করো, তারপরে আল্লাহর কাছে হাত তুলে বলো যে আল্লাহ আমি তো শুরু করে দিছি, তুমি আমার বরকত দাও, আমি এবার কাজটা করতে চাই। কিন্তু তুমি কাজ শুরু করার আগে যদি শুধু মুনাজাতি করো, তাইলে কিন্তু তোমার কাজ জিন্দেগিতেও হবে না, কারণ আল্লাহ কিন্তু ন্যায় বিচারক, আল্লাহ কিন্তু সূক্ষ্ম বিচারক। বুঝছো? তুমি কাজ না করলে তোমার কিন্তু কখনোই সফলতা আসবে না। তাই নজরুল কি বলেছে? কর্মই শ্রেষ্ঠ মোনাজাত, মানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মোনাজাতই কর্ম। তুমি কাজ, এই কাজটাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মোনাজাত। এখন কথা হলো এই যে আমাদের কথা, পৃথিবীতে বেহেশত এবং দোজখের যে চিজ বা স্বর্গীয় বস্তু, এরা অর্জন করার জন্য আল্লাহ আমাদের হাত দিয়েছেন। মানে ভিখারির মতো হাত তুলে ভিক্ষা করার জন্য কিন্তু আমাদের হাত দেওয়া হয় নাই, আমাদের হাত দেওয়া হয়েছে হলো কাজ করার জন্য। তো তুমি যদি কারোর কাছ থেকে ভিক্ষা করো, এই জন্য কিন্তু আল্লাহ তোমার হাত বানায়নি। আল্লাহ তোমার হাত কেন বানাইছে? কাজ করার জন্য হাত বানাইছে। আর সংকল্প, দেখো তারুণ্যের প্রধান যে বিষয় সেটা হলো সংকল্প। আমাদের পৃথিবীতে আমরা আমাদের মনের মতো করে গড়ে তুলবো। বুঝছো? আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করে গড়ে তুলবো। এরা তরুণের সাধনা হবে। বুঝতে পেরেছো? তরুণের সাধনা কি? আমাদের পৃথিবীকে আমরা আমাদের মনের মতো করে গড়ে তুলবো, এইটাই হচ্ছে আমাদের সাধনা। এবার আমি যদি বলি, আচ্ছা এই যে বাণী, এই বাণী হচ্ছে তরুণের আত্মনির্ভরতা। তরুণের আত্মনির্ভরতা কি? নিজের প্রতি বিশ্বাস আনে। কর্মের মাধ্যমে পৃথিবীকে সুন্দর এবং কল্যাণকর করে তোলাই হচ্ছে তোমার এই যে সংকল্প, তার প্রকাশ। বুঝছো? কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে পৃথিবীকে সুন্দর এবং কল্যাণকর করে তোলাই হচ্ছে আমাদের এই সংকল্পের প্রকাশ। বুঝতে পেরেছো উষা? উষা বুঝেছি। বলো, এই 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 গল্পে আর কোন এই প্রবন্ধের সমস্যা আছে কিনা তোমার? গল্পের সমস্যা বলতে কি, আমি তো পড়তে হবে, মানে